প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাজমুন নাহার মারজান, প্রভাষক, দর্শন বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্র, সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। এই পাঠ শেষে আমরা জানতে পারবো আরোহ অনুমান কি, সেকেন্ড আরোহ অনুমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, থার্ড আরোহের ভিত্তি ও তার প্রকারভেদ বর্ণনা করতে পারবো, চতুর্থ ফোর্থ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং আরোহের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। শিখন আমরা যুক্তিবিদ্যায় সাধারণত কোনো কিছু সত্যতা অর্জন করার চেষ্টা করি। এই লক্ষ্যকে অর্জন করার জন্য চিন্তন পদ্ধতি বা অনুমান প্রক্রিয়া বা পরোক্ষ জ্ঞানের সাহায্য নেই। সত্যতা দুই প্রকার, একটা হচ্ছে আকারগত সত্যতা আর একটা হচ্ছে বস্তুগত সত্যতা। দুই সত্যতা মিলে সাধারণত এক অখণ্ড সত্য হয়। যুক্তিবিদ্যা সত্যতাকে অর্জন করার জন্য আশ্রয় বাক্যের সাহায্য নেয়। আশ্রয় বাক্য অনুমানের আশ্রয় নেই। আর অনুমান হলো একটি প্রক্রিয়া। সাধারণত আমরা অনুমানের দুটি ধারা দেখতে পাই, একটা হচ্ছে অবরোহ ধারা আর একটা হচ্ছে আরোহ ধারা। আমরা আজকে আলোচনা করব আরোহ ধারাটা। অবরোহ যে ধারা আছে যুক্তিবিদ্যায় সেটি আকারগত সত্যতা নিয়ে আলোচনা করে, খেয়াল করো দেখো, সেটি আকারগত সত্যতা নিয়ে আলোচনা করে। আর অনুমানের বস্তুগত ধারাটা নিয়ে আলোচনা করে সাধারণত আরোহ অনুমান, যেটা আমরা আজকে আলোচনা করব। আরোহ অনুমান শুধু বস্তুগত সত্যতা নির্ধারণ করে না, সেটা আকারগত সত্যতার পাশাপাশি বস্তুগত সত্যতা নির্ধারণ করে। তাহলে আজকে আমরা যে অধ্যায় আলোচনা করছি সেটা হচ্ছে আরোহ অনুমান। সেখানে আমরা দুটো জিনিস অর্জন করব, সেটা হচ্ছে আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা দুটি। আমাদেরকে এখন জানতে হবে যে আরোহ অনুমান কি। আরোহ অনুমান কি? আমরা আরোহ অনুমানকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি: কতিপয় বিশেষ বস্তু বা ঘটনার পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করাকে আমরা কি বলি? আরোহ বলি। আমরা যদি উদাহরণ দিই, আমাদের চারপাশে তাকাই, যেমন ধরো আমরা একটা চারপাশে তাকাই, যেমন ধরো পাপিয়া, আমি একটা মেয়ের কথা বললাম, পাপিয়া হয় মরণশীল, যদু হয় মরণশীল, সত্তার ক্লাসে আমাদের একজন স্টুডেন্ট নাম সত্তার, যে হয় মরণশীল। এখান থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত নিয়েছি যে সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এই যে অনুমানের এই যে প্রক্রিয়া, এই যে একটা প্রক্রিয়া আমরা দেখছি, এই প্রক্রিয়া আমরা কোনো শ্রেণী বা জাতির অন্তর্গত কতিপয় বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করছি। যেমন ধরো পাপিয়া, যদু, সাত্তার, এদেরকে আমরা পর্যবেক্ষণ করছি। সকল বস্তু বা সকল ঘটনাকে আমরা পর্যবেক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব না, সবাইকে আমাদের পর্যবেক্ষণ করা সম্ভব না। এক্ষেত্রে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পাপিয়া, যদু, সাত্তার এদেরকে পর্যবেক্ষণ করে সকল মানুষের ক্ষেত্রে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল মানুষের ক্ষেত্রে মৃত্যুদশা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকল মানুষের মরণশীল। আরও একটা বাস্তব উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরো আমি দেখি যে আমার দাদু মারা গিয়েছে। দাদু মারা যাওয়ার আগে হয়তো যদি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বাবার দাদা মারা গিয়েছে, তারপর বর্তমানে আমার হয়তো কোনো মামা অসুস্থ, এইসব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কি আমার দাদু মারা গিয়েছে, দাদুর দাদা মারা গিয়েছে, বা আমার মামা মারা গিয়েছে। এইসব অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে সকল মানুষের মরণশীল। এখান থেকে আমি আমার জীবনে কি বুঝতে পারছি যে ভবিষ্যতে আমাকেও মরতে হবে, আমি আজীবন বেঁচে থাকবো না। ঠিক আছে, এই যে এই প্র্যাকটিক্যাল উদাহরণটা, আমি পৃথিবীর সব মানুষকে কিন্তু আমি পর্যবেক্ষণ করিনি। ইউরোপের কোনো দেশ বা আফ্রিকার কোনো দেশ, সব মানুষকে কিন্তু আমি পর্যবেক্ষণ করতে পারিনি। কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমার
দাদা, দাদার বাবা, মামা, এদেরকে দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আমি কিছু কিছু বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে যেহেতু এই সিদ্ধান্ত নিয়ে একটা সার্বিক সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষে পৃথিবীর সব মানুষকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। যেমন আমার দাদাকে আমি কিন্তু দেখিনি, কিন্তু আমার বাবার মুখ থেকে শুনেছি। এভাবে আমি সিদ্ধান্তটি নিয়েছি। তাহলে আরোহকে আমরা বিভিন্ন যুক্তিবিদের ভাষায় সংজ্ঞায়িত করতে পারি। একটু খেয়াল করে দেখো, এখানে যুক্তিবিদ মিলের আমি একটি সংজ্ঞা দিচ্ছি। যুক্তিবিদ মিল বলেছেন কি, এটি একটি মানসিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা অনুমান করি যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যা সত্য হবে তা সব ক্ষেত্রেই সত্য হবে। মানসিক প্রক্রিয়া, এখানে যুক্তিবিদ মিল মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছে এবং আরেকটা ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে যা সত্য হবে সব ক্ষেত্রে তা সত্য হবে। জয়েস কি বলেন? তারপর আমরা জয়েসের কথা বলবো। উনি বলেছেন যে বিশেষ 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 ঘটনা থেকে যদি ন্যায়সঙ্গতভাবে সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করা যায় তাহলে তাই হলো কি আরোহ। যুক্তিবিদ পাউলারের একটা সংজ্ঞা আমরা দিতে পারি। আরোহ হলো সার্বিক থেকে বিশেষ, আরোহ হলো বিশেষ থেকে সার্বিক কিংবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে ন্যায়সঙ্গতভাবে অনুমান। যুক্তিবিদ বেনের সংজ্ঞাটা আমরা যাই। ঘটনাবলী পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক যুক্তি বাক্যে গমনের প্রক্রিয়াকে আমরা কি বলবো? আরোহ বলবো। এখন আমরা আলোচনা করব আরোহের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আরোহ সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তি বাক্য প্রতিষ্ঠা করে। সার্বিক যুক্তি বাক্য সাধারণত অন্তর্গত বিশেষ বিশেষ বস্তু বা ঘটনার সংখ্যা অসংখ্য। আবার এই সিদ্ধান্ত কি করে? বিধেয় পদের উপর এর সিদ্ধান্তটি বিধেয় পদ উদ্দেশ্য পদের উপর প্রযোজ্য হয় এবং অসংখ্য বেশি। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন সকল মানুষ হয় মরণশীল। এখানে বিধেয় পদ মরণশীলটা, উদ্দেশ্য পদ মানুষের উপর প্রযোজ্য, সমগ্র মানুষকে এটা ইনক্লুড করে এবং এর সংখ্যা অসংখ্য। তাহলে আমরা প্রথম যে বৈশিষ্ট্য দেখলাম সেটা হচ্ছে যে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে আরোহের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক যুক্তি বাক্য। সংশ্লেষক যুক্তি বাক্য বলতে আমরা কি বুঝি? সংশ্লেষক যুক্তি বাক্য সাধারণত বিধেয় পদ উদ্দেশ্য পদের যথার্থ বা তার অংশবিশেষকে শুধু প্রকাশ করে না, বরং তার অতিরিক্ত কোনো গুণকে প্রকাশ করে। আমরা এখানে একটা উদাহরণ দেখছি, মানুষ হয় মরণশীল। এখানে সংশ্লেষক যুক্তি বাক্যের বিধেয় পদ যেমন মরণশীল, এই মরণশীলতা উদ্দেশ্য পদের যথার্থ বা তার কোনো অংশ বিশেষকে প্রকাশ করে না, তার চেয়ে কি অতিরিক্ত কিছু গুণকে প্রকাশ করতে হচ্ছে, যে মরণশীলতা এটাকে প্রকাশ করছে। তাহলে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আমরা দেখছি, সেটি হচ্ছে যে আরোহ অনুমান কতিপয় বিশেষ ঘটনার অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। যেমন আমি যদি বলি যে সকল মানুষ হয় মরণশীল, এখানে কি আমি সব মানুষকে নিই? সকল মানুষকে নিই না। সকল মানুষকে নিই কিভাবে?
কিছু মানুষের ঘটনা পর্যবেক্ষণ করে আমি সকল মানুষ কিনি। যেমন আমি চারপাশে সব মানুষ আছে, সব মানুষের ভিতরে আমি হয়তো আমার পরিবারের কারো মৃত্যু দেখেছি, আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছি, সেখান থেকে আমি ডিসিশন নিয়েছি যে সকল মানুষ মরণশীল। আমি পৃথিবীর সব মানুষকে দেখিনি মৃত্যুবরণ করতে, বা অতীতে কারা মারা গিয়েছে সেটা দেখিনি, ভবিষ্যতে কারা মারা যাবে তাও দেখিনি, কিন্তু আমি আমার আশেপাশে কিছু ঘটনা পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়েছি অতীত, বর্তমান, ভবিষ্যতে যত মানুষ ছিল, আছে, আসবে, সকল মানুষই মরণশীল হবে। তাহলে আরোহ অনুমানের তৃতীয় বৈশিষ্ট্য কতিপয় বিশেষ ঘটনার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। চতুর্থ নাম্বার আমরা দেখছি কি আরোহ অনুমান কি করে, জানা থেকে অজানায় উত্তরণ ঘটে। আরোহ অনুমান জানা থেকে আমার কি করে অজানায় উত্তরণ ঘটে। কেন এটাকে আমরা ব্যাখ্যা করতেই পারি এভাবে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কিছু বিষয় পর্যবেক্ষণ করি। কোনো জাতি বা শ্রেণীর সবগুলো দৃষ্টান্তকে আমার পর্যবেক্ষণ করা সম্ভব হয় না, অথচ আমি কিছু বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিই। এই জন্য বলা হয় যে আরোহ অনুমানে জানা থেকে অজানায় উত্তরণ ঘটে। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ আরোহ অনুমানের ক্ষেত্রে, সেটা হচ্ছে আরোহ অনুমানে আরোহমূলক লম্ব থাকে, যেটাকে আরোহের প্রাণ বলা হয়। আরোহমূলক লম্বটা হচ্ছে আরোহের প্রাণ। আমরা জানি যে আরোহ অনুমানে আমরা বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। এখানে আমরা বিশেষ থেকে সার্বিকে যাই, তারপরে জানা থেকে অজানায়, এরপর হচ্ছে নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয়ে যায়। এভাবে গমনের পদ্ধতিকে আমরা কি বলি, আরোহমূলক লম্ব। এভাবে গমনের পদ্ধতিকে আমরা আরোহমূলক লম্ব বলে যাই। 6 নম্বর বৈশিষ্ট্য আরোহ অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এটা হচ্ছে যে মৌলিক নিয়ম। এই দুটা নিয়মের উপরে অপরিহার্যভাবে এদেরকে সিদ্ধান্ত স্থাপন করতে হবে। আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক। এক্ষেত্রে আমরা অল্প থেকে সমগ্র বিষয়ে কিংবা বিশেষ থেকে সার্বিকে গমন করি। এই কারণে আরোহের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হয়। আরোহের অষ্টম বৈশিষ্ট্যটি হচ্ছে আরোহের সিদ্ধান্তটি বস্তুগতভাবে সত্য। আরোহ অনুমানে আশ্রয় বাক্যগুলো আমরা পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করি। এই জন্য আরোহ অনুমানে আশ্রয় বাক্যগুলো প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ নিয়ম, এই দুটি মৌলিক নিয়মের উপর বিশ্বাস স্থাপন করে। এই জন্য সিদ্ধান্তটি আকারগতভাবে বা বস্তুগতভাবে সত্য হয়। আরোহের ভিত্তি আলোচনা করবো আমরা। আরোহের ভিত্তি আলোচনা করার আগে আমি তোমাদের সাথে আরোহের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যুক্তিবিদ মিলের মতে আরোহ দুই প্রকার। সেটা হচ্ছে প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান। আর অপ্রকৃত আরোহ যেটি, অপ্রকৃত আরোহ হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, যুক্ত সাম্যমূলক আরোহ এবং ঘটনার সংযোজন। প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে, আর অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ব থাকে না।
আরোহমূলক। এখন আমরা আলোচনা করবো আরোহের বৃত্তি নিয়ে। বৃত্তিটা কি? কোনো কিছু ফাউন্ডেশন কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। বৃত্তিটা হচ্ছে, খেয়াল করো, যার উপর নির্ভর করে কোনো কিছুর অস্তিত্ব টিকে থাকে তাকে ওই বস্তুর বৃত্তি বলে। ওই বৃত্তি হলো বস্তুটির টিকে থাকার গুণ। যেমন ধরো একটা বিল্ডিং আমরা ধরে নিলাম, এই যে বিল্ডিংটা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একটা কিন্তু ফাউন্ডেশন থাকে। ফাউন্ডেশন না থাকলে বিল্ডিং টিকে থাকবে না, ফাউন্ডেশন করতে হয়, তারপর বিল্ডিং উপরে ওঠে। তাই যে কোনো জিনিসের আমরা কি দেখতে পাই? বৃত্তি দেখতে পাই, যেটার উপরে একটা জিনিস টিকে থাকবে। আরোহের বৃত্তিও দুই প্রকার, একটা হচ্ছে বস্তুগত বৃত্তি, আর একটা হচ্ছে আকারগত বৃত্তি। বস্তুগত বৃত্তি আবার দুই প্রকার, খেয়াল করো, একটা হচ্ছে নিরীক্ষণ, আর একটা হচ্ছে পরীক্ষণ। নিরীক্ষণ মানে অবজারভেশন, আর পরীক্ষণ মানে হচ্ছে এক্সপেরিমেন্ট। আর আকারগত বৃত্তি দুই প্রকার, সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম যেহেতু আরোহের মূল লক্ষ্য হচ্ছে আকারগত এবং বস্তুগত সত্যতা অর্জন করা, তাহলে আমরা আরোহের যুক্তিকে দুভাবে পরখ করতে পারি। একটা হচ্ছে যুক্তিটি নিয়মকানুন পালন করছে কিনা, সেকেন্ড হচ্ছে যুক্তিটি বাস্তবসম্মত কিনা। এই দুদিক থেকে যদি একটা জিনিস সত্য হয় তাহলে যুক্তি পূর্ণতা পায় বা পূর্ণাঙ্গ সত্যতা অর্জন করে। আর আকারগত বস্তুগত সত্যতা অর্জন আরোহের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই দুই প্রকার সত্যতা অর্জন করার জন্য আমাদের কি প্রয়োজন? বৃত্তির প্রয়োজন হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম আমাদেরকে বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক দৃষ্টান্ত বা সার্বিক সিদ্ধান্ত স্থাপনে সাহায্য করে। আর নিরীক্ষণ এবং পরীক্ষণ, এই যে নিরীক্ষণ এবং পরীক্ষণ আমাদেরকে বস্তুগত উপাদান সরবরাহ করে। তাহলে বলা যায় যে যেসব নিয়মের উপর নির্ভর করে আমরা অনুমান করি তাদেরকে আমাদের বৃত্তি বলা হয়। তাহলে আমরা এখানে দুই ধরনের বৃত্তি, এই যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এখান থেকে আকারগত বৃত্তি পাচ্ছি, আর নিরীক্ষণ এবং পরীক্ষণ থেকে বস্তুগত বৃত্তি পাচ্ছি। একে আমরা আরেকভাবে দেখাতে পারি ছক আকারে। আমরা একটু তাহলে জানি আরোহের বৃত্তি, আকারগত বৃত্তি, বস্তুগত বৃত্তি। আকারগত বৃত্তি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম। আর বস্তুগত বৃত্তি হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ। আরোহের আকারগত বৃত্তি সেটি যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো আমরা সে কমন উদাহরণটাই ধরলাম, করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এখানে রহিম, করিম, যদু এদের মৃত্যুর দৃশ্য আমরা অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। তাই এদের সম্পর্কে আমরা একটা কি করতে পারি? সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কিভাবে আমরা এই সিদ্ধান্তটি নিই? সেটা হচ্ছে দুটি নিয়মের মাধ্যমে। একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা, আর একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। রহিম, করিম এদের সবার মৃত্যুর পিছনে যেমন কার্যকারণ, আমরা দেখি যে রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, এটা নিশ্চয়ই একটা কারণ আছে। এদের সবার পিছনে মৃত্যুর পিছনে একটা কারণ আছে, এটাই হচ্ছে কার্যকারণ নিয়ম। আবার আমরা চিন্তা করি যে ভবিষ্যতে যদি এইসব কারণ বিদ্যমান থাকে তাহলে ভবিষ্যতেও মানুষ মরবে, আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। খেয়াল করে দেখো, আমরা রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এটা কিভাবে ব্যাখ্যা করেছি? দুভাবে ব্যাখ্যা করেছি। একটা হচ্ছে কার্যকারণ নিয়মের মাধ্যমে, আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে।
তাহলে এই দুটো মৌলিক নিয়মের বিশ্বাস স্থাপন করার কারণে আমাদের পক্ষে এটা ধরনের এটা সম্ভব হয়েছে। এবং এই সিদ্ধান্ত আরোহণ অনুমানের যথার্থতা নির্ধারিত বস্তুগত সত্যতার পাশাপাশি আকারগত সত্যতার মাধ্যমে আকারগত ভিত্তি আমাদেরকে আকারগত সত্যতা প্রদান করে থাকে। আমরা এখন আলোচনা করব প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটা মৌলিক নিয়ম, এর সংজ্ঞা দেওয়া যায় না। কারণ কি? কারণ হচ্ছে যৌক্তিক সংজ্ঞার মূল বিষয় হলো কোনো পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের মাধ্যমে এই সংজ্ঞা দিতে হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে কোনো আসন্নতম জাতি নেই, তাই এই সংজ্ঞা দেওয়া যায় না। তাহলে যুক্তিবিদগণ বিভিন্নভাবে এই নিয়মটাকে ব্যাখ্যা করেন। যেহেতু এটাকে সংজ্ঞায়িত করা যায় না, এই জন্য বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে যেমন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে বলেছেন। এক, প্রকৃতির নিয়ম আনুবর্তী, প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে এবং ভবিষ্যৎ অতীতের অনুরূপ হবে, একই কারণ হতে কার্য ঘটে। প্রকৃতি সম্পর্কে উল্লেখিত বর্ণনাগুলো হচ্ছে আমাদের সদর্থ। আমরা নর্থকভাবে বর্ণনা করতে পারি। যেমন প্রকৃতি খামখেয়ালি পড়া নয়, প্রকৃতিতে যা ইচ্ছা তাই ঘটতে পারে না, আবার প্রকৃতিতে কি হয় না, নিয়ম না মেনে কোনো কিছু হয় না, এভাবে আমরা বলতে পারি। এইসব বক্তব্যের মূল কথা কি? এসব বক্তব্যের মূল কথা হচ্ছে প্রকৃতি সর্বত্র একই অবস্থায় বিরাজ করে। যেমন অতীতে যে অবস্থায় পানি বাষ্পীভূত হয়েছে, একই অবস্থা যদি বর্তমান থাকে, ভবিষ্যতে পানি বাষ্পীভূত হবে। যেমন আমরা যখন পানি সিদ্ধ করি তখন দেখা যাচ্ছে যে অবস্থায় যে টেম্পারেচারে পানি সিদ্ধ হয়েছে, ভবিষ্যতে যদি সেই অবস্থায় সেই টেম্পারেচার বজায় থাকে তাহলে পানি সিদ্ধ হবে। এটা আমরা ধরে নিতে পারি। তাইলে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরো সাপে কামড় দিয়েছে, সাপে কামড় দেওয়ার পর বিষ যখন কাউকে সাপে কামড় দিয়েছে, সাপে কামড় দেওয়ার পর বিষ যখন শরীরে ছেয়ে গেছে তখন সে মারা গেছে। অতীতে এরকম কোনো ঘটনা আমরা দেখেছি। ভবিষ্যতেও যদি সেরকম ঘটনা ঘটে তাহলে একইভাবে মানুষ মারা যেতে পারে। অতীতে যেমন ধরো আমরা দেখেছি যে হার্ট অ্যাটাক করার পর মানুষ মারা গেছে, ভবিষ্যতেও তাহলে দেখা যাবে যে ঠিক একই অবস্থা বর্তমান থাকলে হার্ট অ্যাটাক করলে মানুষ মারা যেতে পারে। তাহলে অতীতে যে অবস্থায় মানুষ মারা গেছে একই অবস্থায় বিরাজমান থাকলে ভবিষ্যতে মানুষ মারা যাবে। এখান থেকে আমরা বলতে পারি কি, বা আমরা দেখতে পাই কি, প্রকৃতির নিয়ম অনুপাতে নির্দিষ্ট নিয়ম বলেছেন। যেমন আমরা যদি পানির দিকে তাকাই, পানি সবসময় কি নিচের দিকে যায়, উপরের দিকে যায় না। এটা বর্তমানে যেমন আছে ভবিষ্যতেও তেমন হবে। এখান থেকে আমরা একটা জিনিস ডিসিশন নিতে পারি যে, যেমন ধরো আমরা বলতে পারি যে আম গাছে আমই হয়, কাঁঠাল হয় না। আমরা সাধারণত আম গাছে বর্তমানে যেমন দেখছি যে আম ধরছে, ভবিষ্যতেও আম ধরবে, অতীতেও আম ধরেছিল, কাঁঠাল ধরেনি। প্রকৃতি তাহলে একটি নিয়মের মাধ্যমেই ঘটনার জন্ম দেয়। খামখেয়ালিপনা বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে এরকম রেয়ার কিছু জিনিস দেখি যে আম গাছে হয়তো অন্য কিছু ধরেছে, এগুলো হচ্ছে রেয়ার কেস। সেটা কিন্তু কমন মানে অ্যাজ ইউজুয়াল নিয়মের ভিতর পড়ে না। তাহলে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটিকে আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে। 1, প্রকৃতির বৈচিত্র্যময়। প্রকৃতিতে যেমন নিয়মের রাজত্ব রয়েছে তেমনি এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে বৈচিত্র্যময়তা। প্রকৃতি এত বৈচিত্র্যময় যে এর মধ্যে কোনো নিয়ম আছে বলে মনে হয় না, বরং মনে হয় নিয়মহীন, বিশৃঙ্খলাপূর্ণ। এই জন্য অনেকে সার্বজনীনতায় সংশয় প্রকাশ করে থাকে। প্রকৃতির ঘটনাপুঞ্জি যদি আমরা দেখি, প্রকৃতির ঘটনাপুঞ্জি যদি আমরা দেখি, যেমন দিন, মাস, বছর, ঝড় বৃষ্টি, আগ্নেয়গিরি, ভূমিকম্প, এভাবে রাজনৈতিক পরিস্থিতি এবং ওগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখি যেগুলো এত বৈচিত্র্যময়, যে এত পরিবর্তনশীল যে এদের মধ্যে কোনো নিয়ম আছে বলে আমাদের মনে হয় না। যুক্তিবিদ মিলের মতে আমরা যদি এই বছর চমৎকার বৃষ্টিপাত দেখি বা চমৎকার আবহাওয়া দেখি, আগামী বছরও যে বৃষ্টিপাত হবে বা আবহাওয়া ভালো থাকবে এটা কিন্তু আমরা বলতে পারি না। বা ধরো আজকে রাতে আমি খুব
চমৎকার একটা স্বপ্ন দেখেছি, আগামীকালও যে আমি চমৎকার একটা স্বপ্ন দেখবো তা কিন্তু না। মানে আমাদের ভিতরে বৈচিত্র্যময়তা রয়েছে, প্রকৃতির মধ্যে তাহলে কি বলা যায়, বৈচিত্র্যময়তা রয়েছে। বস্তুরাজির আকার, বর্ণ, গঠন এবং অন্যান্য বিষয় বস্তুসমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। প্রকৃতি এত সব বৈচিত্র্য দেখলে মনে হবে যে প্রকৃতিতে কোনো নিয়ম নেই। সেকেন্ড পয়েন্ট আমরা আলোচনা করব, প্রকৃতির নিয়ম এক নয়, বহু। প্রকৃতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং প্রত্যেকটি ঘটনায় কোনো না কোনো বিশেষ নিয়ম অনুসারে ঘটে। প্রকৃতির নীতি, প্রকৃতিতে যত ঘটনাই ঘটুক না কেন সবই প্রকৃতির নিয়মের রুটিন, এবং এগুলো একটা নিয়মের রুটিন থাকে। প্রকৃতিতে আমরা কি দেখতে পাই, বিভিন্ন বিভাগ রয়েছে, বিভিন্ন বিভাগগুলো কোনো না কোনো নিয়ম দ্বারা পরিচালিত। এই নিয়ম এক নয়, বহু। যেমন আমরা যদি পদার্থবিজ্ঞান ধরি, পদার্থবিদ্যা সাধারণত নিয়ন্ত্রিত হয় মাধ্যাকর্ষণ শক্তির নিয়ম মেনে। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রাকৃতিক ঘটনাবলী যেসব নিয়ম দ্বারা পরিচালিত হয়, মানসিক ঘটনাকে আমরা সে একই নিয়মের দ্বারা পরিচালিত করতে পারি না। প্রকৃতির প্রত্যেকটি বিভাগের এক একটি স্বতন্ত্র নিয়ম রয়েছে, এরা প্রত্যেকের নিয়মগুলো মেনে চলে। সুতরাং প্রকৃতির নিয়ম একটি নয়, সব কিছু শুধুমাত্র একটি নিয়ম মেনে চলছে না। এই জন্য যুক্তিবিদ বেন বলেছেন কি, প্রকৃতির নিয়ম এক নয় বরং বহু। প্রকৃতির একরূপতা বা ঐক্য, প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি যে প্রকৃতি হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ সত্তা, যা তার অংশসমূহের অন্তহীন পরিবর্তনের মধ্য দিয়েও সমগ্র হিসেবে নিজেকে অপরিবর্তিত রাখে। যেমন বিশ্ব প্রকৃতিতে আমরা দেখি কি, পরস্পর সংযুক্ত অংশ সমূহের সমষ্টি। এই পরস্পর সংযুক্ত অংশসমূহ মাঝে কোনো সংঘাত নেই, দ্বন্দ্ব নেই, এরা সবাই মিলে তৈরি করে কি এক অখণ্ড সমগ্র প্রকৃতি। এখানে বিভিন্ন অংশসমূহ এক অখণ্ড ঐক্য বা সমগ্র দ্বারা বা সমগ্র বিভিন্ন বিভাগের দ্বারা পরিচালিত হয়। প্রকৃতির বিভিন্ন বিভাগের স্বতন্ত্র নিয়মসমূহ মূলত একই প্রকৃতির একানুবর্তিতা বা একটি সার্বিক নিয়মের অভিব্যক্তি হিসেবে প্রকাশ করেছে। এ থেকে বলা যায় যে প্রকৃতি হলো একটি শৃঙ্খলাপূর্ণ নিয়মের রাজত্ব। এখানে বৈচিত্র্যপূর্ণ ঘটনা থাকবে, কিন্তু একই প্রকৃতির নিয়মের অধীন একটি বিভেদের মধ্যে ঐক্য। এখন আমরা আলোচনা করব প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাথে আরও সম্পর্ক কি। আমরা যখন কিছু থেকে সকলে, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত বা বিশেষ থেকে সার্বিকে কিভাবে গমন করি, এই প্রশ্নের উত্তর নিতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাস করতে হবে। আরোহর আশ্রবাক্যসমূহ পর্যবেক্ষণের পরে প্রকৃতির নিয়মানুবর্তিতায় নীতিতে বিশ্বাস করতে হয়, কারণ প্রকৃতি একই ধরনের পরিস্থিতিতে কি করে, আমাদের একই ধরনের আচরণ করে থাকে। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হচ্ছে আরোহের আকারগত বৃত্তি সম্পর্কে পড়বে। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো এখানেই শেষ।